ক্লাস 12 এইচএস যারা 2025 সালে দেবে তাদের জন্য ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর ভিত্তিক আলোচনা এখানে করতে চলেছি। প্রথম প্রশ্ন, যে একের দাগে সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে উত্তর হয়ে যাবে সি, পোনর বলে পোনর। দুয়ের দাগে যে শিলাস্তরে জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে বলে উত্তর হয়ে যাবে এ, অ্যাকিউফিউজ। কেরলে মালাবার উপকূলে যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হলো, উত্তর হয়ে যাবে ডি, যৌগিক উপকূল। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এ, মোনাডোনক। তারপর মরু অঞ্চলে প্লায়াদের কেন্দ্র করে যে নদী নকশা গঠিত হয় সেটি হলো, উত্তর হয়ে যাবে কেন্দ্রমুখী নদী নকশা। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, উত্তর হয়ে যাবে বি, অ্যারিডিসল। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো, উত্তর হয়ে যাবে ও স্তর। ব্রাজিলের আমাজন অববাহিকার যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো, সঠিক উত্তর হবে এটা হয়ে যাবে ব্রাজিল আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অপশন ডি। এল নিনো এবং লা নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়, উত্তর হয়ে যাবে বি, প্রশান্ত মহাসাগরে সর্বাধিক পরিলক্ষিত হয়। তারপর প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবৎ যে নামে পরিচিত তা হলো, উত্তর হয়ে যাবে তা হলো টাইফুন। ইউএনইএসসিও কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয়, উত্তর হয়ে যাবে বিয়ের দাগেরটা 1971 খ্রিস্টাব্দে। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হচ্ছে বিয়ের দাগের 2020 খ্রিস্টাব্দে কোভিড-19 অতিমারি। প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো 13, উত্তর হবে এটা যে খাদ্য প্রক্রিয়াকরণ, এটা উত্তর হয়ে যাবে। ভারতের বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হলো, উত্তর হয়ে যাবে সি, কার্পাস বাগিচা কৃষির সাথে যুক্ত নয়। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, উত্তর হয়ে যাবে আলফ্রেড ওয়েবার, সঠিক উত্তর। ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়, উত্তর হবে শ্রীরামপুরে প্রথম কাগজ স্থাপিত হয়, কাগজ কল। ডাব্লিউটি সদর দপ্তরটি অবস্থিত কোথায়? এটা উত্তর হয়ে যাবে জেনিভাতে। শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় নীল পোশাকের কর্মী। ভারতের বয়ো লিঙ্গ অনুপাত নির্ণয় সূত্রটি হলো,
সূত্রটি হলো, এখানে আরও অপশন রয়েছে, অপশন বিটা উত্তর হবে, যে মোট নারীর সংখ্যা ইন্টু 1000। উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকার বসতি গড়ে ওঠে তা হচ্ছে উত্তর হয়ে যাবে রৈখিক বসতি। তারপর হচ্ছে যে হলদিয়া বন্দরটি যে দুটি নদী সংযোগ স্থলে অবস্থিত সেটি উত্তর হয়ে যাবে হলদি নদী এবং হুগলি নদী। তারপরের প্রথম প্রশ্ন, যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায়? বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায়? উত্তর হবে, তো এখানে আছে যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো, প্রশ্নটা ছিল, আর এখানে দেওয়া রয়েছে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। একই উত্তর, বহির্জাত শক্তিসমূহ ক্ষয়, সঞ্চয় ও বহনের প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে উপপৃষ্ঠীয় অংশে বাহ্যিক শক্তিসমূহ ভূমিরূপে পরিবর্তনে যে পদ্ধতিতে কাজ করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তারপর প্রশ্ন হচ্ছে, অথবা সাথে টেরারোসা কি? চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপরিস্তরে লৌহ যৌগ মিশ্রিত এক অদ্রাব্য স্তর গড়ে ওঠে। লাল কাদার মতো এই স্তরটি টেরারোসা নামে পরিচিত। 2 দাগে রয়েছে, পশ্চাৎ তটভূমি কাকে বলে? পশ্চাৎ তটভূমি কাকে বলে, এটা উত্তর বই দেওয়া রয়েছে 38 পৃষ্ঠা 38 এর অতি সংক্ষিপ্ত অংশে 37 নম্বর প্রশ্নের উত্তর। তো এখানে দেওয়া রয়েছে যে পশ্চাৎ তটভূমি কি বলে, সম্মুখ তটভূমির ঊর্ধ্ব সীমা থেকে ভৃগুতটের পাদদেশ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। অথবা সাথে রয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের অন্তর্গত? উত্তর অস্ট্রেলিয়া। ইনসেল বার্জ কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ক্ষয় প্রতিরোধী শিলার উঁচু ঢিবির আকারে সমপ্রায় ভূমির মাঝে দাঁড়িয়ে থাকে, একে ইনসেল বার্জ বলে। জল নির্গম প্রণালীর সংজ্ঞা দাও। তো উত্তর হচ্ছে যে জল নির্গম প্রণালী বলতে কি বোঝো বা সংজ্ঞা, এটা এইচএস 2025 সালে আসার সম্ভাবনা আছে। এটা এইচএস 23 সালে এসেছে। এটা লিখতে ভুল হয়েছে, 25 লিখে দিয়েছে ভুল করে। উত্তর এটা হবে এইচএস 2023, এটা হবে 2023। তো কি বলছে, উত্তর হবে যে নদী আবহবিকায় বিভিন্ন নদী মিলিত হয়ে যে নানা রকমের নদী বিন্যাস গড়ে তোলে তাকে জল নির্গম প্রণালী বলে। তারপরে প্রশ্ন, অথবা রয়েছে, অর্ধপরিত নদীর সংজ্ঞা দাও। অর্ধপরিত নদীর সংজ্ঞা দাও। তো এখানে রয়েছে অর্ধপর নদী সংজ্ঞা বা কাকে বলে একই জিনিস। উত্তর, নবীন যুগের পাললিক শিলাস্তরে গঠিত নদী যখন নিচের প্রাচীন যুগের ভিন্ন গঠনযুক্ত শিলাস্তরের ওপর তার একই প্রবাহকে আরোপিত করে ও বজায় রাখে তখন তাকে অর্ধপরিত নদী বলে। তারপরে প্রশ্ন হচ্ছে যে পটজলীকরণ বলতে কি বোঝায়? পটজলীকরণ বলতে কি বোঝায়? 90 পৃষ্ঠায়
এটা রয়েছে 90 পৃষ্ঠায় 6 নম্বর প্রশ্নের উত্তর 2 নম্বর পয়েন্ট। তো উত্তর পটজলীকরণ বলতে কি বোঝায়? ওই পটজলীকরণকে আর এক কথায় বলা হয় পডলাইজেশন। আর এক কথায় বলা হয় পডলাইজেশন। তো বলছে পডসল মৃত্তিকা সৃষ্টি প্রক্রিয়াকে পর্যায় বা পটজলীকরণ বা পডসলাইজেশন বলা হয়। স্বল্প বৃষ্টিপাতযুক্ত শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যেখানে বিস্তৃত সরলবর্গীয় অরণ্য সৃষ্টি হয়েছে সেখানে এই ধরনের মৃত্তিকা গড়ে উঠেছে। এই অঞ্চলে কম তাপমাত্রার জন্য বাষ্পীভবনের হার খুব কম থাকে। এই মৃত্তিকা সারা বছর আর্দ্র থাকে এবং মৃত্তিকা সারা বছর অনুশ্রবণ ও ধৌত প্রক্রিয়া সক্রিয় থাকে। ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি ধাতব ক্যাটায়নগুলি এবং লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডগুলি ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয়ে নিচের স্তরে সঞ্চিত হয়। ফলে মৃত্তিকার উপরে সাদা ও ধূসর রঙের বালি থেকে যায়, এভাবে পডসল মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে পডসলাইজেশন বা পটজলীকরণ বলতে কি বোঝায়, এটাই উত্তর। অথবা সাথে রয়েছে যে মৃত্তিকা স্থিত প্রধান তিনটি মৌলের নাম লেখো। উত্তর হবে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। তারপরে প্রশ্ন হচ্ছে যে মৃত্তিকা স্থিত এটা হলো 6 নম্বর, যে একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো। খরা প্রতিরোধী হচ্ছে ফণিমনসা আর খরা সহ্যকারী হচ্ছে বাবলা। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো। উত্তর এটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট আছে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক ডবসন। তারপরে প্রশ্ন যে 4 o'clock রেইন কোন জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত। বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায়? বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায়? উত্তর যে বিলুপ্ত প্রজাতি কাকে বলে বা বিপন্ন প্রজাতি বলতে কি বোঝে, ওটাই উত্তর হবে যে যেসব জাতির প্রমাণ বা অস্তিত্ব বর্তমানে আর নেই তাদের বিলুপ্ত প্রজাতি বলে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা সাথে রয়েছে যে বহিঃক্ষত্রীয় সংরক্ষণ কাকে বলে? 174 এর বিশ্লেষণধর্মী 4 নম্বর প্রশ্নের উত্তরের দ্বিতীয় ভাগের পয়েন্ট 2 অস্থানিক সংরক্ষণ শীর্ষক অংশটি দেখো। অর্থাৎ বহিঃক্ষেত্রীয় সংরক্ষণকে অস্থানিক সংরক্ষণও বলা হয়। উত্তরটা দেখাচ্ছি। উত্তর বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বা সেটাকে আরেক কথায় বলা হয় অস্থানিক সংরক্ষণ। যে যখন কোনো জীবকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন হয় যা তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সম্ভব নয়, তখন সেই জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে কোনো সুরক্ষিত অঞ্চলে নিয়ে আসা হয়। এই ধরনের সংরক্ষণকে অস্থানিক সংরক্ষণ বলা হয়। যেমন বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদের সংরক্ষণ করা হয়, জুলজিক্যাল পার্ক নির্মাণ প্রাণীদের সংরক্ষণ করা হয়। এছাড়া বর্তমানে বিভিন্ন গবেষণাগারে বীজ ব্যাংক, শুক্রাণু ব্যাংক, ডিম্বাণু ব্যাংক, জিঙ্ক ব্যাংক, টিস্যু কালচার প্রভৃতির মাধ্যমে অস্থানিক সংরক্ষণ করা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা দাও। তো সঠিক উত্তর
যে কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 75% কম হলে তাকে খরা বলে। এটা উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন বলছে যে বাণিজ্য কৃষি কাকে বলে? উত্তর, বাণিজ্যিক কৃষি বলতে কি বোঝায়? বাণিজ্যিক উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পরিকাঠামোর সাহায্যে যে কৃষিকাজ করা হয় তাকে বাণিজ্য কৃষি বলা হয়। তারপরে প্রশ্ন অথবা সাথে রয়েছে যে ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম করো। উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তারপর বলছে আইসোটোম এর সংজ্ঞা দাও। আইসোটোম এর সংজ্ঞা দাও। উত্তর, যে আইসোটোম কথার অর্থ হলো সমপরিবহন ব্যয়রেখা, অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোটোম বলে। তারপরে প্রশ্নটা রয়েছে যে অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝায়? 195 পৃষ্ঠা। অতি নব্য স্তরের অর্থনৈতিক কাজ কাকে বলে বা বলতে কি বোঝো? উত্তর, যেসব অর্থনৈতিক কাজের দ্বারা অতি উচ্চ পর্যায়ে বুদ্ধিজীবী পরিষেবা পাওয়া যায় তাকে অতি নব্য স্তরের অর্থনৈতিক কাজ বলে। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? এটি উত্তর আছে 334 পৃষ্ঠায়। যে বলছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? 334 পৃষ্ঠা। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? আমি উত্তরটা দেখাচ্ছি। যে বোঝে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায় বা কি বোঝো? কোনো দেশের জনসংখ্যা যখন সেই দেশের উৎপাদিত সম্পদের পরিপ্রেক্ষিতে বা কার্যকরী জমির অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে ওঠে তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? এই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে 2025 সালের জন্য, যারা এইচএস দেবে। বেঙ্গালুরু ভারতের অন্যতম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। দেশের মধ্যে শিল্পের অগ্রগতির কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির সাথে সাদৃশ্য রেখে একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এবার বড় প্রশ্ন, সিলিকন ভ্যালি বলা হয় ওটা হলো, তো শর্ট প্রশ্ন হয়ে গেল। এবার বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। তার সাথে রয়েছে কেন্দ্রবিমুখ নদী নকশা বলতে কি বোঝায়? উত্তরটি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। অথবা সাথে রয়েছে ভূমির পুনর্যৌবনের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। 4+3। বিয়ের দাগে রয়েছে গ্রিনহাউস গ্যাসের নামগুলি লেখো। ওজোন স্তরের ক্ষয়ের ফলাফল আলোচনা করো। 2+5। অথবা সাথে রয়েছে দুর্যোগ ও বিপর্যয় দুটি পার্থক্য লেখো। লম্বাণু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন?
তারপরে রয়েছে সি এর দাগে শুষ্ক কৃষি কাকে বলে? মিশরে উন্নত মানের কার্পাস উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। গুজরাটে শ্বেত বিপ্লব এর সূচনার কারণ বিশ্লেষণ করো। ডি এর দাগে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়নের শিল্পে উন্নতির কারণ ব্যাখ্যা করো। আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বহন শিল্পের বন্টন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4+3। ই এর দাগে রয়েছে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ছত্তিশগড়ে খনিজ সম্পদের একটি বিবরণ দাও। ভারতের আদিমশুমারি অনুযায়ী মহানগরের সংখ্যা দাও। 3+3+1। অথবা সাথে রয়েছে ভারতের পরিকল্পনা অঞ্চলে স্তরক্রম আলোচনা করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে তোলার কারণগুলি বিশ্লেষণ করো। তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2023 সালের সমস্ত বোর্ডের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেওয়া হলো। বড় প্রশ্নের উত্তর যদি কেউ পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, কেননা যখনই আমরা পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে জানাও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।